আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ইউটিলিটি প্লান্ট নিয়ে। ইউটিলিটি প্লান্টে যেই ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও এক ভিডিওতে সম্ভব হবে না, আমি প্রতিটা ইউনিট আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। সো আজকের টপিকস হলো ইউটিলিটি প্লান্ট। সো ইউটিলিটি প্লান্টে কি ইউনিট আছে, যেমন ইউটিলিটি প্লান্ট থেকে আমরা এয়ার প্রোভাইড করে থাকি। প্রতিটা প্লান্টের সার্ভিস এয়ার এবং প্লান্ট এয়ার দেওয়া হয়ে থাকে ইউটিলিটি প্লান্ট থেকে। সো ইউটিলিটি প্লান্টে রয়েছে এয়ার। 2 নম্বরে ইউটিলিটি প্লান্টে রয়েছে নাইট্রোজেন। সো ইউটিলিটি প্লান্টে রয়েছে নাইট্রোজেন কী কাজে ব্যবহার করা হয় এবং নাইট্রোজেনের কাজ কী আমি বিস্তারিত আমার ভিডিওতে আলোচনা করব। 3 নম্বরে যে রয়েছে বয়লারের মাধ্যমে স্টিম তৈরি করা হয়। আর বয়লারের একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। 4 নম্বরে যেটা রয়েছে কুলিং ওয়াটার সিস্টেম। সো কুলিং ওয়াটার আমাদের ইউটিলিটি প্লান্টের জন্য যে কুলিং ওয়াটার দরকার সেগুলো কিন্তু আমাদের ইউটিলিটি প্লান্ট থেকেই সাপ্লাই করা হয়ে থাকে। এবং শুধু তাই নয়, পাওয়ার জেনারেশনের এখানে যে কুলিং ওয়াটার ব্যবহার করা হয় সেটাও কিন্তু ইউটিলিটি প্লান্ট থেকে নেওয়া হয়ে থাকে। তো 5 নম্বরে যা রয়েছে আমাদের ইউটিলিটি প্লান্টের যে ইউনিটটি রয়েছে সেটি হলো ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট, বা যেটাকে আমরা বলি ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। আরেকটি রয়েছে আমাদের এখানে ডেমি প্লান্ট আমাদের ইউটিলিটি প্লান্টে রয়েছে ডিএম প্লান্ট, যেটাকে আমরা বলি ডিএম প্লান্ট, দ্যাট মিনস ডিমিনারালাইজেশন। ডিএম মিনস ডিমিনারালাইজেশন প্লান্ট। সো আমি আমার ভিডিওগুলোতে ধাপে ধাপে প্রতিটা ইউনিট সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে আপনাদের ইউটিলিটি প্লান্ট সম্পর্কে কোনো প্রশ্ন না থাকে। যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি। সো আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব নাইট্রোজেন প্লান্ট। সো যেহেতু অলরেডি আমি বয়লার সম্পর্কে একটি ভিডিও দিয়ে দিয়েছি, সো আমি আজকের টপিকস হবে নাইট্রোজেন প্লান্ট। সো আমি ধাপে ধাপে প্রতিটা ইউনিট সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। সো আমি আজকে আলোচনা করব নাইট্রোজেন প্লান্ট সম্পর্কে। এখন প্রশ্ন হলো নাইট্রোজেন কি, নাইট্রোজেন কোথায় ইউজ করা হয়, নাইট্রোজেনের কাজ কী, এবং আমাদের প্লান্টে নাইট্রোজেন কোন জায়গায় ইউজ করি। সো আপনারা জানেন নাইট্রোজেন কিন্তু একটা ইনার্ট গ্যাস, যেটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আমাদের প্লান্টে ব্যবহার করা হয়। শুধু নাইট্রোজেন গ্যাস আমাদের প্লান্টেই নয়, বিভিন্ন মেডিকেলে, তারপরে আপনার নাইট্রোজেন গ্যাস, আপনার এই যে চিপস যে আপনারা খাচ্ছেন সেই চিপসের প্যাকেটও কিন্তু নাইট্রোজেন দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, আমি আমার যেহেতু প্লান্ট সম্পর্কে আলোচনা করতেছি, সুতরাং আমাদের প্লান্টে গাসিয়াস নাইট্রোজেন নর্মালি ব্যবহার করা হয়ে থাকে যে কোনো ভেসেলকে ইনার্ট করার জন্য। ইনার্ট করা কেন দরকার, নিষ্ক্রিয় করা কেন দরকার? কারণ আপনারা জানেন যে ফায়ারের যে ট্রায়াঙ্গেল, এটা আপনারা অনেকেই জানেন। আমি আপনাদেরকে ইজি বোঝার জন্য আরেকটু ব্রিফিং দিচ্ছি। ফায়ারের যে ট্রায়াঙ্গেলটা আপনারা জানেন, ফায়ার হওয়ার জন্য, আগুন লাগার জন্য যেটা দরকার, 1 নম্বর দরকার হলো ফুয়েল, 2 নম্বর দরকার হলো আপনার অক্সিজেন, এবং 3 নম্বর দরকার হলো আপনার সোর্স। যে কোনো ধরনের সোর্স পেলে তখন কি হবে, আগুন জ্বলবে, সেটাকে বলা হয় ফায়ার। এখন কোনো ভেসেলের মধ্যে যদি অক্সিজেন থাকে এবং সেই ভেসেলের ভিতরে যদি কেউ প্রবেশ করে কাজ করার জন্য, তাহলে কি হবে? কারণ সেই ভেসেলের মধ্যে যে লোকটি প্রবেশ করতেছে সে কিন্তু একটা ফুয়েল হিসেবে কাজ করবে, তার এখানে কাপড় আছে, ফুয়েল হিসেবে কাজ করবে। এখন সেখানে যদি সোর্স বলতে আমরা কি বুঝতে পারি? সোর্স বলতে আমরা বুঝি যে কোনো হিট, তাপমাত্রা বা ইগনিশন। এখন যদি সে প্রবেশ করার পরে এখানে পর্যাপ্ত অক্সিজেন আছে এবং সে তার কাপড় চোপড় নিয়ে এখানে প্রবেশ করার পরে এখন যদি যে কোনো কারণে এখানে যদি হিট পাইলে কিন্তু আগুন ধরে যেতে পারে। আগুন ধরলে সেই লোকটা মারা যেতে পারে। এই কারণে আমাদের কি করা লাগে, যে কোনো ভেসেলে প্রবেশ করার আগে ভেসেলটিকে এয়ার ফ্রি করা লাগে, অক্সিজেন ফ্রি করা লাগে। অক্সিজেন ফ্রি করার জন্য সেখানে নাইট্রোজেন প্রোভাইড করা হয়ে থাকে। নাইট্রোজেন প্রোভাইড করলে তখন কি হয়, সেখানে কোনো অক্সিজেন থাকে না এবং যে কেউ অনায়াসে ভেসেলের ভিতরে প্রবেশ করে কাজ করতে পারবে। অ্যামোনিয়া প্লান্টে কিন্তু অনেকে যে ক্যাটালিস্ট যুক্ত ভেসেল রয়েছে, সেই ভেসেলগুলোকে ইনার্ট করে রাখার জন্য নাইট্রোজেন দিয়ে রাখা হয়। অ্যামোনিয়া পাম্প আছে, সেখানেও কিন্তু সিলিং হিসেবে কিন্তু আমরা নাইট্রোজেন ইউজ করে থাকি। সো নাইট্রোজেন আমরা ভেসেলকে ইনার্ট করার জন্য ব্যবহার করে থাকি, সিলিং হিসেবে ব্যবহার করে থাকি। অ্যামোনিয়া প্লান্ট চালু করার আগে নাইট্রোজেন দিয়ে আমরা হিটিং আপও করে থাকি। সো বিভিন্ন পারপাসে আমাদের নাইট্রোজেন ইউজ করা হয়। নর্মালি আমি আপনাদেরকে 3টি পারপাস অলরেডি বলেছি, আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন। সো আমি আজকে আলোচনা করব নাইট্রোজেন সম্পর্কে। এই নাইট্রোজেনটা কিন্তু আমাদের ইউটিলিটি প্লান্টে তৈরি করা হয়। আর নাইট্রোজেনটা আমরা কিভাবে তৈরি করি
বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব। সো নাইট্রোজেন কিন্তু নর্মালি আমরা তৈরি করে থাকি অ্যাটমসফিয়ার এয়ার থেকে। আপনারা সকলেই জানেন এয়ারের মধ্যে প্রায় 79% নাইট্রোজেন রয়েছে। সো এয়ারের মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ 79%, আর অক্সিজেন আমরা ধরে থাকি 21%। তো অ্যাকচুয়ালি 21% অক্সিজেন না, 21%-এর চেয়ে একটু কম। সেখানে কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, তারপর জলীয় বাষ্প রয়েছে। যাই হোক, তো আমরা মোটামুটি সহজে বোঝার জন্য আমরা ধরি যে এয়ারের মধ্যে 79% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন। তো আমাদের প্ল্যান্টে নর্মালি অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1350 নর্মাল মিটার কিউব এয়ার কম্প্রেসারের মাধ্যমে 9 কেজি প্রেসারে 1350 নর্মাল মিটার কিউব এয়ারটাকে আমরা নিয়ে যাব ধাপে ধাপে ডিসচার্জ সাইলেন্সার থেকে সেটা চলে যাবে আফটার কুলার থেকে এই যে স্টেপগুলো পার হওয়ার পরে আফটার কুলারে যাওয়ার পরে সেখানে কিছু হিট এক্সচেঞ্জ হওয়ার ফলে এয়ারের মধ্যে যে কনডেনসেট রয়েছে সেই কনডেনসেটটা আলাদা হয়ে যাবে। সেই কনডেনসেটটাকে বের করে দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করে থাকি ড্রেন সেপারেটরের পরে আমাদের যা রয়েছে সেটি হলো ফ্রেয়ন কম্প্রেসার। সো ইজিলি বোঝার জন্য আমি প্রথমে আপনাদেরকে নাইট্রোজেন আমরা কীভাবে তৈরি করে থাকি বিস্তারিত বলতেছি। নাইট্রোজেন তৈরি করার জন্য আমাদের এখানে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেটা হলো, 1 নম্বরে আমাদের প্রয়োজন কম্প্রেশন। সো আমরা এখানে স্ক্রু টাইপ কম্প্রেসার ব্যবহার করে থাকি। 2 নম্বরে আমাদের যেটা প্রয়োজন, আমরা এখানে ফ্রেয়ন কম্প্রেসার ইউজ করে থাকি। কোনটার কী কাজ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, ফ্রেয়ন কম্প্রেসর। এবং 3 নম্বরে যেটা রয়েছে অ্যাডজর্বার, বা যেটাকে আপনারা বলতে পারেন মলিসিভ ইউনিট। আর 4 নম্বরে যেটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি কুলড বক্স। এবং কুল বক্স থেকেই নর্মালি আমরা নাইট্রোজেনটা আলাদা করে নাইট্রোজেনটা পেয়ে থাকি। কুল বক্সের মধ্যে কিন্তু আবার কয়েকটি ইকুইপমেন্ট রয়েছে। কুল বক্সের মধ্যে 1 নম্বরে রয়েছে হিট এক্সচেঞ্জার। এয়ারটা হিট এক্সচেঞ্জার। তারপরে রয়েছে আপনার লিকুইফায়ার। তারপরে আপনার রয়েছে এখানে রেকটিফায়ার কলাম। তারপরে রয়েছে আপনার কনডেন্সার। এবং 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো এক্সপানশন টারবাইন। সো মেইনলি এক্সপানশন টারবাইনের মাধ্যমে টেম্পারেচার কমিয়ে কিন্তু আমরা নাইট্রোজেন প্রোডাকশন করে থাকি। সো কুল বক্সের ভিতরে এই 5টা ইকুইপমেন্ট রয়েছে। সো আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রতিটা ইকুইপমেন্টের কি কাজ তা বোঝানোর চেষ্টা করব। আমাদের এখানে 500 নর্মাল মিটার কিউব গ্যাসিয়াস নাইট্রোজেন প্রোডাকশন করার জন্য আমাদের এখানে এয়ার প্রয়োজন 1350 নর্মাল মিটার কিউব। আর 1350 নর্মাল মিটার কিউব এয়ার কম্প্রেসারের মাধ্যমে অ্যাটমসফিয়ারিক প্রেসারে প্রথমে সাকশন সাইলেন্সার হয়ে সেটা চলে যাবে ইন্টারকুলার থেকে 2.3 কেজি অথবা 2.5 কেজি প্রেসারে এই 1350 নর্মাল মিটার কিউব এয়ার সেটা চলে যাবে সেকেন্ড স্টেজে। তো সেকেন্ড স্টেজে যেহেতু আমাদের কম্প্রেসারটা স্ক্রু টাইপ কম্প্রেসার, সো সেকেন্ড স্টেজ সিলিন্ডারে চলে যাবে। সেকেন্ড স্টেজ সিলিন্ডারে যাওয়ার পরে সেখান থেকে কম্প্রেস করে এয়ারের প্রেসার এবং টেম্পারেচার বাড়িয়ে সেটাকে করে ফেলবে 9 কেজি প্রেসার। সো 9 কেজি প্রেসারে 1350 নর্মাল মিটার কিউব এয়ার সেটা আমাদের কম্প্রেসার থেকে বের হয়ে চলে যাবে ডিসচার্জ সাইলেন্সারে যাওয়ার পরে সেখান থেকে এটা চলে যাবে আফটার কুলারে যাওয়ার পরে আফটার কুলারে কুলিং ওয়াটার ইউজ করা হয় এবং এর শেল সাইডে ইউজ করা হয় এই এয়ার এবং কুলিং ওয়াটারের মাধ্যমে একটা হিট ট্রান্সফার হয়, হিট বিনিময় হওয়ার পরে সেখানে কিছু কনডেনসেট হয়। এয়ারের মধ্যে যেহেতু কিছু জলীয় বাষ্প রয়েছে বা কনডেনসেট রয়েছে, সেই কনডেনসেটটা আমাদের এখানে রয়েছে ডেন সেপারেটর। সেই ডেন সেপারেটরের মাধ্যমে কনডেনসেটটা আউট করে দেওয়া হয় এবং কনডেনসেটটা আউট করে দেওয়ার পরে সেই এয়ারটাকে নিয়ে যাওয়া হয় কোথায়? ফ্রেয়ন কম্প্রেসারে। সো 2 নম্বরে আমরা নিয়ে যাব ফ্রেয়ন কম্প্রেসারে। আমাদের মেন উদ্দেশ্য এয়ারের মধ্যে কোনোভাবেই কোনো কনডেনসেট থাকা যাবে না। কনডেনসেট ফ্রি করার জন্যই কিন্তু আমরা এই স্টেপগুলো ফিল আপ করতেছি। ফ্রেয়ন চার্জ করা হয়, সেখানে রয়েছে চিলার। সেই চিলারের মাধ্যমে আবারও এয়ারের মধ্যে যদি সামান্য পরিমাণে কোনো কনডেনসেট থাকে সেই কনডেনসেটটাকে
সেই কন্ডেন্সারটাকে রিমুভ করে দেওয়া হয়, তারপর এই এয়ারটাকে প্রবেশ করানো হয় অ্যাডজর্বারে। সো আশা করি আপনারা অ্যাডজর্বার সম্পর্কে জানেন। এটা হলো মলিসিভ ইউনিট। অ্যাডজর্বারের মেন কাজ হলো অ্যাডজর্বারের দুইটা ভেসেল থাকে, একটি ভেসেল সবসময় রিজেনারেশন থাকবে, আরেকটি ভেসেল সার্ভিসে থাকবে। সো অ্যাডজর্বারের আমাদের এখানের যেই রিজেনারেশন টাইম 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর পর একটি ভেসেল রিজেনারেশন যাবে এবং আরেকটি ভেসেল সার্ভিসে যাবে। এই ভেসেলটি সার্ভিসে থাকবে, অ্যাডজর্বারের সেই ভেসেলের মধ্যে আমাদের 9 কেজি প্রেসারে 1350 টন/মিটার কিউব এয়ার প্রবেশ করবে। সো অ্যাডজর্বারের মেন কাজ হলো এয়ারের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন ছাড়া অন্যান্য যেই পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করা, সেই পার্টিকেলগুলোকে ধরে ফেলা। অ্যাডজর্বারের মধ্যে এখানে মলিসিভ আছে, অ্যাডজর্বারের এখানে মলিকুলার সিভ রয়েছে। সেই মলিকুলার সিভের কাজ হলো এয়ারের মধ্যে অন্যান্য যে পার্টিকেল, বিশেষ করে যে কার্বন মনোক্সাইড থাকে, তারপর কার্বন ডাইঅক্সাইড থাকে এবং সিলিকা অক্সাইড থাকে, সিলিকা ডাইঅক্সাইড থাকে, এই যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলোকে অ্যাডজর্বার ইউনিটের যে ভেসেলটি সার্ভিসে থাকবে সেই ভেসেলের মধ্যে যে মলিকুলার সিভ রয়েছে সেই মলিকুলার সিভ এগুলোকে ধরে ফেলবে। ধরে ফেলার পরে যখন 2.5 ঘন্টা পরে রিজেনারেশন হবে, রিজেনারেশন হওয়ার পরে অন্য একটি ভেসেল সার্ভিসে যাবে এবং এই ভেসেলটা রিজেনারেশনে যাবে। আর যখনই রিজেনারেশনে যাবে, রিজেনারেশনের মেইন কাজ হলো এই যে মলিকুলার সিভ যেই পার্টিকুলারগুলো ধরে ফেলেছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকা ডাইঅক্সাইড বা সিলিকা অক্সাইড, যেই পার্টিকেলগুলো ধরে ফেলেছে সেই পার্টিকেলগুলোকে রিজেনারেশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া হবে। কারণ এখানে রিজেনারেশনে এখানে কয়েকটি ধাপ আছে, আপনারা জানেন। রিজেনারেশন রয়েছে ডিপ্রেশারাইজিং, তারপর আপনার রয়েছে হিটিং, কুলিং এবং রয়েছে কুলাইজিং। সো এই যে স্টেপগুলো, এই স্টেপগুলোর মাধ্যমে, বিশেষ করে হিটিংয়ের মাধ্যমে কিন্তু এখানে অ্যাডজর্বারে মলিকুলার সিভ যেই পার্টিকেলগুলো ধরেছে পার্টিকেলগুলোকে এখান থেকে ছুটিয়ে নেবে, ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে সেটা চলে যাবে অ্যাটমসফিয়ারে। আশা করি অ্যাডজর্বার বা মলিসিভ ইউনিট যেটাই বলেন না কেন আপনারা, এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তারপরে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, যে এই এয়ার 1350 নর্মাল/মিটার কিউব এয়ার এবং প্রেশার কিন্তু আপনার 9 কেজি প্রেশার। 9 কেজি প্রেশারে এই এয়ারটা চলে যাবে কোথায়? ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা চলে যাবে কুল বক্স ইউনিটে। সো কুল বক্স ইউনিটে যাওয়ার পরেই প্রথম যেই পার্টটা রয়েছে, প্রথম যে ইকুইপমেন্টটা রয়েছে সেটা হলো হিট এক্সচেঞ্জার। সেটা চলে যাবে কোথায়? হিট এক্সচেঞ্জারে। হিট এক্সচেঞ্জারে যাওয়ার পরে তারপরে চলে যাবে লিকুইফায়ারে। লিকুইফায়ার থেকে এই এয়ারটা অ্যারাউন্ড সেম প্রেশারে চলে যাবে আপনার রেকটিফায়ার কলামে। রেকটিফায়ার কলাম থেকে কন্ডেন্সারে, কলাম থেকে আরেকটা পার্ট যাবে এক্সপানশন টারবাইনে। আর কন্ডেন্সার থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা বের হবে, সেটাই কিন্তু নাইট্রোজেন। কেন আমরা বলতে পারি নাইট্রোজেন, আমি আপনাদেরকে আগে একটু বলে দেই, যদি এটা অ্যাডভান্স বলা। কারণ আমাদের, আপনারা জানেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। অক্সিজেন হলো 16। সো মোলার ভর দিয়ে কিন্তু অক্সিজেন কিন্তু অনেকটা ভারী এবং নাইট্রোজেন হালকা। তো যে জিনিসটা হালকা সেটা নর্মালি উপরে থাকবে। সো রেকটিফায়ার কলামে যাওয়ার পরে যখন নাইট্রোজেন প্রোডাকশন হওয়া শুরু হবে, তখন কি হবে? নাইট্রোজেনটা চলে যাবে উপরের দিকে এবং অক্সিজেনটা চলে যাবে নিচের দিকে। যেই কারণে রেকটিফায়ার কলামের টপ সাইড থেকে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে কন্ডেন্সারে। কন্ডেন্সার থেকে প্রোডাক্টটা চলে যাবে প্রোডাক্ট নাইট্রোজেন হিসেবে আমাদের প্লান্টে ইউজ করার জন্য চলে যাবে। সো এখন বিশেষ যে ইম্পর্টেন্ট যে পার্ট হলো সেটা হলো এক্সপানশন টারবাইন। আমাদের রেকটিফায়ার কলামে কিন্তু যে প্রোডাক্টটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোডাক্টের টেম্পারেচার কোনো কমতেছে না। আমাদের নাইট্রোজেন তৈরির মেন শর্ত হলো প্রোডাক্টের টেম্পারেচার কমাতে হবে। আর এয়ারের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে, সেই অক্সিজেন এবং নাইট্রোজেনকে আলাদা করার জন্য মেন যেই ফাংশন সেটা হলো টেম্পারেচার ডিফারেন্স। কিন্তু এই যে টেম্পারেচার কমানোর ব্যাপারে মেইন যেই ইকুইপমেন্টটা কাজ করে সেটাকে বলা হয় এক্সপানশন টারবাইন। কুল বক্সের ভিতরে রয়েছে এক্সপানশন টারবাইন। সেই এক্সপানশন টারবাইনটাই আমাদেরকে নাইট্রোজেন এবং অক্সিজেনকে সেপারেট করার জন্য, অর্থাৎ এয়ারের যে টেম্পারেচার সেটা কমানোর জন্য মেইনলি এক্সপানশন টারবাইনটা কাজ করে থাকে। সো আমরা রেকটিফায়ার কলাম থেকে এয়ারটাকে আমরা পাঠিয়ে দিই এক্সপানশন টারবাইনে। এক্সপানশন টারবাইনটা আসলে কী হিসেবে কাজ করে আপনারা জানেন? জুল থমসন ইফেক্ট বা জুল থমসনের যে প্রভাব, সেই প্রভাব অনুযায়ী কিন্তু এক্সপানশন টারবাইনটা কাজ। জুল থমসনের প্রভাবটা যদি আমি সংক্ষেপে বলি, তখন বলা যায় যে আসলে কোনো ফ্লুইড যদি সরু জায়গা থেকে বের হয়ে বড় কোনো জায়গায় ছড়ায় পড়ে, তখন কি হবে? তখন সেই ফ্লুইডের
প্রেশার কমবে, পাশাপাশি তার টেম্পারেচারও কমবে। ঠিক এই কাজটাই আমাদের এখানে এক্সপানশন টারবাইনে হচ্ছে। সরু পয়েন্ট থেকে সেই এয়ারটা বের হয়ে বড় একটা প্লেসে যাচ্ছে, সেখানে যাওয়ার পরে এয়ারের টেম্পারেচার কমতেছে, পাশাপাশি প্রেশারও কমতেছে। যেমন আমরা 4 কেজি প্রেশারে আমরা এয়ারটাকে এক্সপানশন টারবাইনের মধ্যে প্রবেশ করাই এবং সেখান থেকে বের হয় 0.4 কেজি প্রেশারে। এই যে প্রেশার ডিফারেন্স হলো, প্রেশার ডিফারেন্সের সাথে সাথে সেটার টেম্পারেচারও কমে গেল। তারপর এই এক্সপানশন টারবাইন থেকে আমাদের যে প্রোডাক্টটা বের হবে সেই প্রোডাক্টটা যাবে কোথায়? লিকুইফায়ারে। এক্সপানশন টারবাইন থেকে বের হয়ে প্রোডাক্টটা চলে যাবে লিকুইফায়ারে। আর লিকুইফায়ারে কিন্তু আমাদের এয়ারটা আসতেছে, এয়ারটা কিন্তু লিকুইফায়ারে আসতেছে। তো এয়ারের যেহেতু টেম্পারেচার বেশি, অ্যাবজর্বার থেকে আসার পরে সেই এয়ারের যে টেম্পারেচার, অ্যাটমসফেরিক টেম্পারেচার, সেই টেম্পারেচারে যখন এয়ারটা লিকুইফায়ারে আসতেছে আর এক্সপানশন টারবাইন থেকে যখন এয়ারটা বের হচ্ছে, এখানে টেম্পারেচার আপনার -174 ডিগ্রি সেন্টিগ্রেড। এই -174 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যখন এয়ারটা এক্সপানশন টারবাইনের আউটলেট থেকে বের হচ্ছে, বের হওয়ার পরে সেটা চলে যাচ্ছে লিকুইফায়ারে। লিকুইফায়ারে আসার পরে লিকুইফায়ারে কিন্তু আপনার এয়ারটাও ঢুকতেছে, কারণ এয়ার যাচ্ছে কোথায়? এয়ার যাবে রেকটিফায়ার কলামে। তো রেকটিফায়ার কলামে যাওয়ার আগে লিকুইফায়ারে আসবে। আর এখানে আসতেছে আপনার এক্সপানশন টারবাইন থেকে যে ওয়াস্ট গ্যাস, যেটাকে আমরা বলে থাকি, সেই ওয়াস্ট গ্যাসের টেম্পারেচার -175 ডিগ্রি সেন্টিগ্রেড 0.4 কেজি প্রেশারে আসতেছে। এইখানে এয়ার এবং ওয়াস্ট গ্যাসের সাথে একটা কাউন্টার কন্ট্যাক্ট হচ্ছে। এই কাউন্টার কন্ট্যাক্টের মাধ্যমে এয়ারের যে টেম্পারেচার, আলটিমেটলি এয়ারের টেম্পারেচার কমে যাচ্ছে এবং ওয়াস্ট গ্যাসের যে টেম্পারেচার, ওয়াস্ট গ্যাস সেখান থেকে টেম্পারেচার নিয়ে নিচ্ছে। এইভাবে ওয়াস্ট গ্যাসের টেম্পারেচারটা বেড়ে গেল এবং এয়ারের টেম্পারেচারটা কমে গেল। এয়ারের টেম্পারেচার কমার পরে সেটা যাবে রেকটিফায়ার কলামে। রেকটিফায়ার কলামে যাওয়ার পরে এখানে টেম্পারেচার -170 বা -172 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তখনই কিন্তু আপনার এয়ার থেকে অক্সিজেন এবং নাইট্রোজেন সেপারেট হওয়া শুরু হয়ে গেল। তারপর দেখেন এই যে ওয়াস্ট গ্যাসটা লিকুইফায়ারে আসার পরে কিন্তু আবার চলে যাবে কোথায়? হিট এক্সচেঞ্জারে। হিট এক্সচেঞ্জারে যাওয়ার পরে টেম্পারেচার বেড়ে -152 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হলো। আর এয়ারের টেম্পারেচার কমে মনে করেন যে আপনারা এখানে -153 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হলো। তখন কি হলো? এয়ার টেম্পারেচার কমতেছে আর ওয়াশ গ্যাসের টেম্পারেচার বাড়তেছে। ওয়াশ গ্যাসের টেম্পারেচার তারপর আসলো হিট এক্সচেঞ্জারে। হিট এক্সচেঞ্জারে আসার পরে হিট এক্সচেঞ্জারে কিন্তু আমাদের যে এয়ারটা, এই এয়ার কিন্তু হিট এক্সচেঞ্জারে প্রথমে প্রবেশ করতেছে। তখন হিট এক্সচেঞ্জারে প্রবেশ করার পরে এয়ার এবং যে ওয়াস্ট গ্যাস এখানে আবারও কাউন্টার কন্ট্যাক্ট হচ্ছে। কাউন্টার কন্ট্যাক্ট হওয়ার পরে এয়ারের টেম্পারেচার কমে যাচ্ছে আর ওয়াস্ট গ্যাসের টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে। তো ওয়াস্ট গ্যাসের টেম্পারেচার বেড়ে ফাইনালি 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাওয়ার পরে এই ওয়াস্ট গ্যাসটা চলে যাবে কোথায়? অ্যাবজর্বারে। কেন ওয়াস্ট গ্যাস অ্যাবজর্বারে চলে যাবে? অ্যাবজর্বারে আমাদের যেহেতু আপনাদেরকে বলেছি অ্যাবজর্বারে রিজেনারেশন করা লাগে। একটি বেসের রিজেনারেশন থাকে, আরেকটি বেসের সার্ভিসে থাকে। রিজেনারেশন করার জন্য কিন্তু আমরা এই ওয়াস্ট গ্যাসের যে ওয়াস্ট গ্যাসটা, সেই ওয়াস্ট গ্যাসটা কিন্তু আমরা রিজেনারেশন করার জন্য অ্যাবজর্বারে পাঠিয়ে দিচ্ছি। আরেকটি অংশ আমরা সরাসরি সাইলেন্সার দিয়ে অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে যে এয়ারটা, সেই এয়ারটা কিন্তু আমাদের রেকটিফায়ার কলামে আসতেছে এবং তার টেম্পারেচার ধাপে ধাপে কমতেছে। টেম্পারেচার কমার পরে সেটা সেপারেট হয়ে যাচ্ছে, অক্সিজেন এবং নাইট্রোজেন সেপারেট হয়ে যাচ্ছে এবং উপর থেকে যে নাইট্রোজেনটা সেটা আমাদের প্লান্টে আমরা কি প্রোডাক্ট নাইট্রোজেন হিসেবে ইউজ করে থাকি। তবে আমাদের প্লান্টে কিন্তু 2 ধরনের নাইট্রোজেন আমরা তৈরি করি। একটা হলো গ্যাসিয়াস নাইট্রোজেন আর একটা হলো লিকুইড নাইট্রোজেন। যদি নাইট্রোজেন প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে নাইট্রোজেন প্লান্ট নিয়ে। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা নাইট্রোজেন প্লান্ট সম্পর্কে বিস্তারিত যারা জানার আগ্রহ তারা অবশ্যই জানতে পারবেন। এটা ছিল বেসিক ক্লাস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।